হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আজকে বেসিক্যালি আমি খুব এক্সাইটেড এই জন্য যে আজকে আমি আমার যে প্রাইভেট রুম সেখানে ক্লাস শুরু করতে পারছি। আসলে এতদিন হচ্ছে গিয়ে ঢাকায়, আবার কিছুদিন এই বিনোদপুরে এভাবে ক্লাস নিয়েছি। তো আজকে আমাদের যে মেইন প্রাইভেট সেন্টার আমাদের কেমিস্ট্রি কেয়ারের, সেখানে ক্লাস নিচ্ছি। হয়তোবা প্রাইভেটের যারা আছো এরা একটু প্রাইভেট টাইপের ফিল পাবা, পুরোপুরি পাবা না, তারপরে এখান থেকে একটু ফিল নেওয়ার চেষ্টা করো। তো সিকোয়েন্সিয়ালি আমরা আজকে হচ্ছে গিয়ে অ্যাসিড বেস এর গাণিতিক সমস্যার 5 নাম্বার লেকচারে চলে এসেছি। আমরা অ্যাসিড বেসের লেকচারগুলো সিকোয়েন্সিয়ালি সলভ করছিলাম। তো আজকে আমরা যে ম্যাথগুলো করতে যাচ্ছি এই ম্যাথগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং আজকের ম্যাথগুলো আসলে যে কোনোটাই পরীক্ষা আসতে পারে, মানে প্রতিটাই ইম্পর্টেন্ট। তুমি সবগুলোকে স্টার দিয়ে রাখবে এবং বুঝে বুঝে করবে খাতায়, ঠিক আছে? তো প্রথম ম্যাথটা আমি শুরু করতে চাচ্ছি, অলরেডি তোলা রয়েছে ম্যাথটা এখানে। তো সেটা হচ্ছে বেসিক্যালি যে 50 ml 1% W/V% HCl, আর এটা হচ্ছে গিয়ে 0.795 গ্রাম সোডিয়াম কার্বনেট 50 ml। তো বলা হয়েছে 1 এবং 2 নং পাত্রের দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি কেমন হবে বা মিশ্রণটি প্রশমিত হবে কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। অর্থাৎ মিশ্রণটা অম্লীয় হবে না ক্ষারীয় হবে না মিশ্রণটা নিউট্রাল হবে বা প্রশমিত হবে, সেটাই তোমাকে এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো এখন এই অঙ্কের যে ধাপ, সেটা গত ক্লাসের শেষ যে ম্যাথটা করেছি আমরা হুবহু ওইটার মতোই, কিন্তু এখানে একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে গিয়ে এই অঙ্কে সব কিছু কিন্তু পূর্ণাঙ্গ নাই। যেমন যেখানে অ্যাসিডের ক্ষেত্রে আমাদের প্রয়োজন পড়তো ঘনমাত্রার, যেটা প্রশ্নে নাই। ক্ষারের ক্ষেত্রেও প্রয়োজন পড়তো ঘনমাত্রার, সেটাও প্রশ্ন নাই। বাট এদের ঘনমাত্রা নির্ণয় করার জন্য যাবতীয় উপাদান সব কিছুই প্রশ্নে দিয়ে দেওয়া হয়েছে। যেমন অ্যাসিড হচ্ছে 50 ml 1%, এখান থেকে কিন্তু আমরা অনায়াসেই অ্যাসিডের ঘনমাত্রাটা বের করতে পারবো, কারণ আমরা জানি 50 ml 1% এই কথার অর্থ কি? 100 ml এ এই যেটা 1%, 100 ml কয় গ্রাম? 100 ml 1 গ্রাম। তাহলে 50 ml কত হবে? 50 ml হয়ে যাবে 0.5 গ্রাম। বিষয়টা বুঝতে পারছি? তাহলে এখানকার যে ভরটা সেটা আশা করি তুমি বুঝতে পারছো। তুমি যদি আয়তন 50 ml নিয়ে কাজ করো তাহলে ভর দিবা 0.5 গ্রাম। আর যদি তুমি মনে করো যে আমি 100 ml ধরেই কাজ করব, তাহলে তুমি ভর দিবা 1 গ্রাম। 50 ml ধরেই ভর বের করে করো, অথবা সরাসরি এই পার্সেন্ট থেকে আয়তন ভর নিয়ে করো, অ্যান্সারে কোনো পরিবর্তন হবে না, একটা নিলেই হলো। তাহলে এখন আমরা খেয়াল করি যে প্রশ্নে ডাব্লিউ রয়েছে 1 গ্রাম, আয়তন রয়েছে 100 ml, এম HCl এর আমরা জানি 36.5 গ্রাম, 36.5 গ্রাম, কারণ ক্লোরিনের 35.5 এবং হাইড্রোজেনের 1। তো এখন এখান থেকে আমরা অ্যাসিডের ঘনমাত্রা SA বের করতে পারি। তাহলে SA ইকুয়াল টু দেখতে পাচ্ছি 1000 W/mv। তাহলে এখান থেকে 1000 W হচ্ছে 1, M হচ্ছে গিয়ে 36.5, V হচ্ছে গিয়ে 100। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশনে যাই, আমি আবারও বলছি যে ক্যালকুলেশনটা অনেক সময় ভুল হতে পারে, তোমরা একটু নিজেরা করবা, ভুল ভ্রান্তি হলে অবশ্যই জানাবা, এবং ভুল ভ্রান্তি বা ভুল ত্রুটি মার্জনীয়, ঠিক আছে? তাহলে 36.5 ইন্টু 100, তাহলে এটা আসতেছে ঘনমাত্রা 0.274 মোলার, 0.274 মোলার। এবার এসবি অর্থ হচ্ছে কি? ক্ষারের ঘনমাত্রা এসবি। একইভাবে 1000 W/mv আমরা এটা দিয়েই করতে যাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে ডাব্লিউ কত আছে? ডাব্লিউ হচ্ছে গিয়ে 0.795 গ্রাম। এদিকে ভি হচ্ছে গিয়ে 50 ml, ঠিক আছে? প্রশ্ন থেকে নিয়েছি আমরা। আর এসবি ইকুয়াল টু হোয়াট? তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি 1000.795 এম, সোডিয়াম কার্বনেটের এম কত হয়? 106, সোডিয়ামের 23, কার্বনের 12, অক্সিজেনের 348, ঠিক আছে? তাহলে 106 ইন্টু 50। তাহলে এখান থেকে আমরা ক্ষারের ঘনমাত্রাটাও অনায়াসে পেয়ে যাব। সলভে যাই, 1000 ইন্টু 0.795 ডিভাইডেড বাই 106 ইন্টু 50, তাহলে এটা আসতেছে 0.15। তাহলে ঘনমাত্রা পেয়ে গেলাম 0.15 মোলার। এখন কিন্তু এই অঙ্কটা গত ক্লাসের শেষ যে ম্যাথ, সেই ম্যাথের শেপে চলে গেল। কোন শেপ?
যে এখানকার অ্যাসিড যেটা আছে সেটা হচ্ছে 0.274 মোলার, আর ক্ষার হয়ে গেল 0.15 মোলার, যেটা আমরা বের করে ফেললাম। তো এবারে কাজটা কি, গত ক্লাসের লাস্ট ম্যাথে যা করেছো এখন হুবহু ওই কাজটাই করবা। তো সেক্ষেত্রে যেটা আমরা করব, আমরা রিয়াকশন করব HCl প্লাস সোডিয়াম কার্বনেট। এখন এই ক্ষেত্রে রিয়াকশন করে পাওয়া যাবে লবণ পানি, সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি, কার্বন থাকলে কার্বনেট থাকলে পাওয়া যায় কার্বন ডাই অক্সাইড, সেটা আমরা জানি। আর সমতা করার নিয়মটা কি শিখিয়ে দেওয়া হয়েছিল, তুল্য সংখ্যা 2, তাই অ্যাসিডকে 2 দিয়ে গুণ করবো, ক্ষারকে আমরা ওভাবে রেখে দেবো, কারণ অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে গিয়ে 1। সোডিয়াম 2টা থাকার জন্য আমরা এটাকে 2 দিয়ে গুণ করবো, মোটামুটি বিক্রিয়াটা সমতা হয়ে গেছে। একটা কথা কিন্তু আমি বলতে পারি এখানে, তুমি কিন্তু এই লাইন দেখে বলে দিতে পারবা যে প্রকৃতি কেমন হওয়া উচিত। এই লাইন দেখে বলে দিতে পারবো এই জন্য যে এই লাইনে দেখতে পাচ্ছি অ্যাসিডের 2 মোল ইকুইভ্যালেন্ট টু ক্ষারের 1 মোল, তার মানে অবশ্যই ক্ষারটা মোটামুটি কি অ্যাসিড অপেক্ষা তীব্র, এটা বোঝাই যাচ্ছে। তাহলে এখানকার প্রকৃতি হয় ক্ষারীয় হবে, না হয় কি প্রশমিত হবে, অম্লীয় হওয়ার কোনো চান্স এখানে আসলে নাই। ঠিক আছে, তাহলে এখন আমাদের যেটা কাজ, তারপরও অ্যাকচুয়াল মোল সংখ্যা বের করা। এখান থেকে যারা বোঝে তারা এখান থেকে বলে দিতে পারবে যে প্রকৃতি কি হবে, তারপরও আমাদের মোল সংখ্যা বের করে প্রমাণ তো দেখাতে হবে, তাই না? তাহলে আমরা যদি প্রমাণ করতে চাই, তাহলে এই ক্ষেত্রে অ্যাসিডের মোল সংখ্যা কিভাবে বের করব, মোলার দ্রবণের সাহায্য নেব, মনে আছে না? তাহলে 1000 ml 1 মোলার সোডিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট টু কয় মোল, 1 মোল, তাই না? তাহলে অতএব প্রশ্ন আছে কত, প্রশ্ন আছে 50 ml, তাহলে 50 ml 0.274 মোলার সোডিয়াম কার্বনেট ইকুয়াল টু 50 ইন্টু 0.274 ডিভাইডেড বাই 1000, এত কি মোল। তাহলে এত মোলের হিসাবটা আমরা যদি করি, 50 ইন্টু 0.274 ডিভাইডেড বাই 1000, 0.137, 0.0, হ্যাঁ একটা জিরো রয়েছে, 0137, 0.1 না 01। সো একই প্রসেসে, আচ্ছা এটা কি আমরা কি করলাম, অ্যাসিড না ক্ষার, এটা আসলে অ্যাসিড, এটা ঠিক করে দেই, HCl হবে। আমরা একইভাবে ক্ষার করব, তাহলে 1000 ml 1 মোলার সোডিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট টু 1 মোল। তাহলে অতএব প্রশ্ন রয়েছে 50 ml, তাহলে 0.15 মোলার, 15 মোলার যে বের করেছি আমরা, 15 মোলার সোডিয়াম কার্বনেট ইকুয়াল টু দাঁড়াচ্ছে 50 ইন্টু 0.15 ইন্টু 1 ডিভাইডেড বাই 1000 মোল, তাই না? তাহলে আমরা এখান থেকে যদি ক্যালকুলেশন করি, 50 ইন্টু 0.15 ডিভাইডেড বাই 1000, 0.0075, 0.0075 মোল। হ্যাঁ, যদিও এখানে অ্যাসিডের মোল সংখ্যাটা ক্ষার অপেক্ষা বেশি আসছে, তারপরও এই প্রকৃতিটা ক্ষারীয়ই হবে। কেমনে বুঝতেছি, এই রিয়াকশন দেখে বুঝতেছি, কারণ অ্যাসিডের 2 মোল মিলে কি করতে পারে, 1 মোল ক্ষারকে প্রশমিত করতে পারে। ঠিক আছে, তাহলে সে অনুযায়ী আগাতে হবে। তাহলে আমাদের একটা কাজ সবসময় মনে রাখতে হবে যে দুইটা মোল সংখ্যার মধ্যে যার মোল সংখ্যাটা বেশি হয় সবসময় সেটার সাপেক্ষেই এখানে লাইনটা সাজাতে হয়, অর্থাৎ যার মোল সংখ্যা বেশি হবে তাকে তুমি শেষে রাখবা। কথাটা তুমি আসলে বোঝো নাই, আমি বুঝাই বলি। তাহলে আমরা যে লাইনটা সাজাতে যাচ্ছি এই বিক্রিয়া অনুসারে, যে 1 মোল সোডিয়াম কার্বনেট প্রশমিত করে 2 মোল HCl, মানে এই লাইনটা আসলে HClটা আগে রাখবা না সোডিয়াম কার্বনেটটাকে তুমি আগে রাখবা, সেটা ডিপেন্ড করবে এই দুইটা মোল সংখ্যার উপরে। যার জন্য কাজটা করা, যার মোল সংখ্যা এখানে বেশি হবে ন্যাচারালি তুমি তাকে কি রাখবা, পরে রাখবা। এটা একটা টেকনিক, ঠিক আছে? তো তাকে আমরা কি রাখলাম, পরে রাখলাম। তাহলে এবার এখান থেকে আমরা বলতে পারতেছি যে এই এত মোল ক্ষার আসলে কতটুকু অ্যাসিডকে প্রশমিত করতে পারবে সেটা বুঝে নেই। তাহলে 0.0075 এত মোল ক্ষার প্রশমিত করে 2 ইন্টু 0.0075, 1 দিলেও হয় না দিলেও হয়, তাহলে ইন্টু 2, সো
সো 0.015 এত মোট HCl কে। তাহলে দেখো আমরা কিন্তু একটা অ্যাকচুয়াল ভ্যালু পেয়ে গেলাম, সেটা হচ্ছে কি এই 0.0075 মোল সোডিয়াম কার্বনেট আসলে এত মোল কি করে, অ্যাসিডকে প্রশমিত করে। এটা হচ্ছে এটার প্রশমিত করার যে অ্যাসিড, সেই অ্যাসিডের পরিমাণটা। কিন্তু আমাদের প্রশ্নের যে অ্যাসিড তার পরিমাণটা কিন্তু কি এই 0.015 থেকে কি আছে, কম আছে। অর্থাৎ এই পরিমাণ ক্ষার দিয়ে যদি আমরা এই পরিমাণ অ্যাসিডকে প্রশমিত করি তাহলে কিন্তু কি দ্রবণে কিছুটা ক্ষার কি হবে, থেকে যাবে। কারণ কি এই পরিমাণ ক্ষার পুরোপুরি প্রশমিত হওয়ার জন্য অ্যাসিড লাগতো এই পরিমাণ, বাট আমাদের প্রশ্নে এই পরিমাণ অ্যাসিড নেই, ঠিক কি আছে, কম আছে। তাহলে অবশ্যই এই পরিমাণ ক্ষার পুরোপুরি কি হচ্ছে না, ব্যবহার হচ্ছে না, কিছুটা কি হচ্ছে, থেকে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং মিশ্রণে কিছু পরিমাণ ক্ষার থেকে যাবে। অতএব মিশ্রণের প্রকৃতি কি হবে, ক্ষারীয় হবে। অতএব মিশ্রণের প্রকৃতি হবে কি, ক্ষারীয়। তাহলে আশা করি এই ম্যাথটা আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি, এবং ম্যাথের যে মার প্যাচ এই জায়গা থেকে এই জায়গা থেকে এই জায়গা আমরা আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে আমরা আমাদের পরবর্তী অঙ্কে চলে যাব, দেখবো যে পরবর্তী অঙ্কের কি অবস্থা বা কিভাবে প্রশ্ন হচ্ছে। সো আমাদের পরবর্তী ম্যাথ যেটা রয়েছে এটাই আবারও পাত্র, আসলে এই চ্যাপ্টারের ম্যাথে পাত্র আঁকতে আঁকতে জীবন শেষ হয়ে যাবে। এটা রয়েছে 20 ml 0.15 মোলার সালফিউরিক অ্যাসিড, তারপরে রয়েছে 15 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। এবার এ আর বি বলা হলো এই প্রশ্নে যে এ এবং বি পাত্রের দ্রবণ মিশ্রিত করলে, এ এবং বি পাত্রের দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণের ঘনমাত্রা কত হবে। এ এবং বি পাত্রের দ্রবণ মিক্স করা হলে এখানে যে মিশ্রণটা তৈরি হয়ে গেল, এই মিশ্রণের ঘনমাত্রা কত হবে সেটা এখান থেকে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা অঙ্কের দিকে আগাই। তাহলে একই কিন্তু ব্যাপার, যে এই অঙ্কের সাথে আগের অঙ্কের বেসিক পার্থক্য নাই, কিন্তু ধরনে একটু কি আছে, চেঞ্জ আছে। তাহলে অঙ্কটা আমরা কিভাবে সলভ করব, যে মিশ্রণের ঘনমাত্রা কিভাবে বের করব। এক্ষেত্রেও যেটা প্রথম কাজ তোমার হবে সেটা হচ্ছে আগে দেখো যে মিশ্রণটা অম্লীয় হচ্ছে না ক্ষারীয় হচ্ছে। ঠিক আছে, আরেকটা বিষয় বলি, এই ম্যাথটা আরো একটু এক্সট্রা করে লাগিয়ে দিতে পারে, সেটা কি জানো, অথবা এভাবে দিল, মানে একসাথে আমি দুইটা ম্যাথ সলভ করে দিচ্ছি, মানে এখানে মোট দুইটা অঙ্ক। হ্যাঁ, সেটা হচ্ছে কি এ এবং বি পাত্রের দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণের পিএইচ কত হবে। এখানে কিন্তু দুইটা ম্যাথ, ঠিক আছে, মোট দুইটা ম্যাথ। এ এবং বি পাত্রের দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণের ঘনমাত্রা কত হবে, আর এটা এভাবে হতে পারে এ এবং বি পাত্রের দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণের পিএইচ কত হবে। তো আমরা প্রথমটাকে একটু সলভ করি, তারপরে অথবা নিয়ে কথা বলবো। আচ্ছা, তাহলে এ এবং বি পাত্রের দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণের ঘনমাত্রা কত হবে, এটার জন্য বেসিক্যালি আমরা একটু পাত্রের দিকে তাকাই, সলিউশনগুলোর কি অবস্থা রয়েছে। তো দেখতে পাচ্ছি এখানকার যে সলিউশন 20 ml 0.15 মোলার সালফিউরিক অ্যাসিড, তার মানে অ্যাসিডের আয়তন ঘনমাত্রা নিয়ে কোনো সমস্যা নাই, সব ওকে আছে। তারপরে ক্ষার হচ্ছে 15 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্ষারেরও মোটামুটি কি সবকিছু ইনফরমেশন ওকে আছে। তাহলে ইনফরমেশন নিয়ে কোনো সমস্যা নাই। তাহলে আমাদের কি কাজ হবে, এবার কাজ হবে সলিউশনের মধ্যে এক্সেস কে থাকলো তাকে খুঁজে বের করা। এটার জন্য আমাদের একটু বুদ্ধি খাটাইতে হবে।
তো সেই বুদ্ধিটা আমরা কি খাটাবো, আগে মোল সংখ্যা করে নেই। তাহলে সেক্ষেত্রে আগে বিক্রিয়াটা হবে সালফিউরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এই সলিউশনে পাওয়া যাচ্ছে তুল্য সংখ্যা 2 হওয়ার কারণে এটা কি হবে, ক্ষারকে 2 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে পাচ্ছি লবণ পানি, তাহলে সোডিয়াম সালফেট প্লাস পানি H2O সমতা হয়ে গেছে, কিছু করতে হবে না, সব ঠিক আছে। ক্ষার 2 মোল, অ্যাসিড 1 মোল, দ্যাট মিন্স 2 মোল ক্ষার কি করছে, 1 মোল অ্যাসিডকে প্রশমিত করছে। তার মানে একটু বোঝা যাচ্ছে, একটা আইডিয়া করা যাচ্ছে যে ক্ষারটা দুর্বল, অ্যাসিডটা কি হবে, সবল। তাহলে প্রকৃতি অম্লীয় হওয়ার কি আছে, একটা চান্স আছে, তারপরেও রিস্ক নেওয়া যাবে না, টোটাল ম্যাথটাকে শেষ করতে হবে। তো এই ক্ষেত্রে টোটাল ম্যাথ শেষ করার জন্য আমরা আগে কি করব, আগে স্মুথলি মোল সংখ্যা বের করে নিব। সেটা কিভাবে, 1000 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড ইকুইভ্যালেন্ট টু 1 মোল, সেটা আমরা জানি। তাহলে অতএব প্রশ্ন রয়েছে 20 ml 0.15 মোলার সালফিউরিক অ্যাসিড, তাহলে এটা কত দাঁড়াচ্ছে, 20 ইন্টু 0.15 ইন্টু 1 ডিভাইডেড বাই 1000 এত মোল। তাহলে এটাকে যদি আমরা সলভ করি, 20 ইন্টু 0.15 ডিভাইডেড বাই 1000, তাহলে এটা দেখতে পাচ্ছি অ্যাসিড চলে আসছে 0.003 মোল। ঠিক আছে, এবার একইভাবে 1000 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুইভ্যালেন্ট টু 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, তাই না? তাহলে অতএব প্রশ্ন রয়েছে 15 ml, তারপর হচ্ছে গিয়ে 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল টু দাঁড়াবে 15 ইন্টু 0.1 ডিভাইডেড বাই 1000 এত মোল। তাহলে এখান থেকে যদি আমরা সলভ করি, তাহলে 15/1000 আসবে 0.015, তাহলে 0.015, তাহলে 0.015 মোল ক্ষার আর 0.003 মোল এটা হচ্ছে কি অ্যাসিড। তাহলে এখন এখানে একটা ব্যাপার কিন্তু আবারও তৈরি হয়ে গেছে, তাই না? সেটা কি তৈরি হয়েছে বলো তো, একটু ভালো করে দেখে বলো তো কি তৈরি হয়েছে। এখানে যেটা তৈরি হয়েছে দেখতে পাচ্ছি যে বেসিক্যালি ক্ষারের মোল সংখ্যাটা বেশি আছে, অ্যাসিডের মোল সংখ্যাটা কম আছে। আমি তাহলে কি শিখিয়ে দিয়েছিলাম, যে যার মোল সংখ্যাটা বেশি থাকবে এখানে সেটাকে শেষে রাখবা। তাহলে তুমি কি করবা, টেকনিক্যালি ওই লাইন থেকে হেল্প নিবা। তাহলে এখানে ক্ষারের মোল সংখ্যা বেশি আছে মানে কি ক্ষারটাকে আমরা শেষে রাখবো। তাহলে বলতে পারি যে 1 মোল H2SO4 প্রশমিত করে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে। তাহলে অতএব কত আছে, 0.003 মোল সালফিউরিক অ্যাসিড প্রশমিত করে 2 ইন্টু 0.003 এত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এটা আসতেছে 2 ইন্টু 0.003, তাহলে এটা চলে আসলো 0.006 এত মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে। তাহলে এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসিডের মোল সংখ্যা যেটা বের করা হলো 20 ml 0.15 মোলার। আমরা তো এটা চেক করে দেখি যে ওকে আছে কিনা। 20 ইন্টু 0.15 ডিভাইডেড বাই 1000, হ্যাঁ 0.003। তারপরে 15 ইন্টু কোশ্চেনে রয়েছে 0.1 ডিভাইডেড বাই 1000, এটাও চেক করে দেখি। হ্যাঁ 0.0015, হ্যাঁ এই যেখানে একটু ভুল হয়ে গিয়েছিল এই জন্য একটু চেক দিলাম। তাহলে এটা আসতেছে অ্যাকচুয়ালি 0.0015। সো আমাদের পরবর্তী ম্যাথ যেটা আছে সেটা হচ্ছে দেখো এরকম
যে একটা অ্যাসিড সলিউশন রয়েছে এবং তার ঘনমাত্রা রয়েছে, ক্ষার সলিউশন রয়েছে তার ঘনমাত্রা রয়েছে। বলা হয়েছে এ এবং বি পাত্রের দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণের ঘনমাত্রা কত হবে। এখন আগে চেক আউট করি যে এ এবং বি পাত্রের যে দ্রবণগুলো রয়েছে এখানে সব ওকে আছে কিনা। দেখতে পাচ্ছি 20 ml 0.15 মোলার সালফিউরিক অ্যাসিড, দ্যাট মিন্স অ্যাসিডের আয়তন ঘনমাত্রা ওকে আছে, কোনো সমস্যা নাই। তারপরে আমরা ক্ষারে আসি, ক্ষারের আয়তন ঘনমাত্রা এটাও কি আছে, ওকে আছে, কোনো সমস্যা নাই। এখন এখানে আমরা একবারে দুটো অঙ্ক করি। হ্যাঁ, এই অঙ্কটা এভাবেও হতে পারে দিল, অথবা আমরা এই প্রশ্ন সাপেক্ষে এই ম্যাটটা দিতে পারি যে এ এবং বি পাত্রের দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণের পিএইচ কত হবে, এটাও বলতে পারে, এটাও বলতে পারে। দুটোই ইম্পর্টেন্ট। এ এবং বি পাত্রের দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণের পিএইচ কত হবে অথবা মিশ্রণের ঘনমাত্রা কত হবে। এখন আমরা আগে প্রথমটা সলভ করি, তারপরে আমরা অথবাটায় আসবো, ঠিক আছে, পরেরটায় আসবো। হ্যাঁ, কারণ প্রথমটাও যদি আমরা সলভ করতে চাই তাহলে আমাদের কিন্তু প্রথম কাজ হচ্ছে কি, মিশ্রণের ঘনমাত্রা বের করতে গেলে আগে দেখতে হবে যে মিশ্রণে কে থাকছে, অ্যাসিড থাকছে না ক্ষার থাকছে। যে থাকবে তার কি করতে হবে, তোমাকে ঘনমাত্রা বের করতে হবে, এবং সেটাই কি মিশ্রণের ঘনমাত্রা বলে হিসাব হবে। তো এখন আমাদের এই ধরনের ম্যাথের শুরু কি ছিল, অ্যাসিড এবং ক্ষারের রিয়াকশন করা। এবং একটা বিষয় বলে দিচ্ছি, এই রিয়াকশনটা কিন্তু অনেক সিগনিফিক্যান্ট, অনেক ইম্পর্টেন্ট, কারণ এই রিয়াকশন দিয়েই তুমি একটা আইডিয়া পেয়ে যাবা ম্যাথের ভিতরে, যে আসলে ম্যাথ স্টার্ট করার আগেই একটা আইডিয়া পাওয়া যায় যে সলিউশনে কার অবশিষ্ট থাকার সম্ভাবনা রয়েছে। যেমন এখানে অ্যাসিডের মোল সংখ্যা হচ্ছে, অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে 2, ক্ষারের তুল্য সংখ্যা 1। শর্টকাট কি শিখিয়ে দিয়েছিলাম, তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করতে হবে। তাহলে অ্যাসিডের তুল্য সংখ্যা দিয়ে ক্ষারকে গুণ দিতে হবে এবং ক্ষারের তুল্য সংখ্যা দিয়ে অ্যাসিডকে গুণ দিতে হবে। তাহলে এটা আমরা দিয়ে ফেললাম এবং দেখতে পাচ্ছি যে 2 মোল ক্ষার 1 মোল অ্যাসিডকে প্রশমিত করছে। তার মানে বোঝাই যাচ্ছে অ্যাসিডটা ক্ষার অপেক্ষা অবশ্যই কি তীব্র, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আর এখানে বিক্রিয়া করলে পাওয়া যাবে কি, লবণ পানি, সোডিয়াম সালফেট প্লাস H2O। তাহলে এখন আমরা যদি সমতা চিন্তা করি, সোডিয়াম দুইটা, হ্যাঁ দুইটাই আছে, হ্যাঁ সব ঠিক আছে, শুধু পানিকে 2 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। তাহলে এখান থেকে সব ওকে আছে এবং একটা আইডিয়া পেয়ে গেলাম যে আসলে এই ম্যাথে বা এই অঙ্কে অ্যাসিডের অবশিষ্ট থাকার সম্ভাবনা রয়েছে, কারণ যেহেতু দেখতে পাচ্ছি মেইন বিক্রিয়ায় অ্যাসিডের 1 মোলকে প্রশমিত করার জন্য ক্ষারের 2 মোল ইউজ হচ্ছে। তারপরেও রিস্ক নেওয়া যাবে না, টোটাল ম্যাথটা সলভ করে আসতে হবে, ঠিক আছে। তাহলে আমরা আগে অ্যাসিডের মোল সংখ্যা করে নেই। সেটা আমরা কীভাবে করেছিলাম, মোলাদ্দমের সংখ্যা অনুসারে 1000 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড ইকুইভ্যালেন্ট টু 1 মোল, সেটা আমাদের জানাই রয়েছে। তাহলে অতএব পরবর্তীতে 20 ml 0.15 মোলার সালফিউরিক অ্যাসিড ইকুয়াল টু 20 × 0.15 ডিভাইডেড বাই 1000, এত কি হবে মোল, তাই কি না। পাশে 1 গুণ দিলেও হবে, না দিলেও হবে। আমরা এখন এটাকে ঠিকঠাক সলভ করব, ক্যালকুলেশন ভুল হতে পারে, ভুল ত্রুটি মার্জনীয়। হ্যাঁ, 0.15 ডিভাইডেড বাই 1000, তাহলে 0.003 অ্যাসিডটা চলে এসছে 0.003 মোল। এবার ক্ষারের দিকে যাই, 1000 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুইভ্যালেন্ট টু 1 মোল, ঠিক আছে। তাহলে অতএব 15 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল টু দাঁড়াচ্ছে 15 × 0.1 ডিভাইডেড বাই 1000, এত মোল। তাহলে এখন আমরা যদি ক্যালকুলেশন করি 15 × 0.1 ডিভাইডেড বাই 1000, তাহলে 0.0015, 0.002 দিলাম, 15 মানে তো 2, তাহলে 0.002 মোল। দেখছো এখানে দেখতে পাচ্ছি যে ক্ষারের থেকে অ্যাসিডের মোল সংখ্যাটা বেশি আছে। তাহলে কি শিখিয়ে দেওয়া হয়েছিল যে এখানে আমরা এই বিক্রিয়ার সাপেক্ষে যে লাইনটা সাজাবো, অর্থাৎ সলিউশনে এক্সেস কে আছে এটার জন্য আমাদের একটা কি লাইন সাজাতে হয়। সেই লাইনটা কিভাবে সাজাবো শিখেছিলাম, যার পরিমাণ বেশি সে থাকবে কোথায়, পরে, আর যার পরিমাণ কম তার সাপেক্ষে হিসাবটা শুরু করতে হবে। তাহলে এখানে অ্যাসিডের পরিমাণটা বেশি আছে না, একে আমরা পরে রাখবো। তাহলে কিভাবে করব, 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড প্রশমিত করে 1 মোল সালফিউরিক অ্যাসিডকে, ঠিক আছে। তাহলে অতএব
0.002 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড প্রশমিত করে 0.002 into 1/2 এত মোল সালফিউরিক অ্যাসিড। তাহলে 0.002 divided by 2 0.001, তাহলে 0.001 এত মোল সালফিউরিক অ্যাসিডকে। তাহলে দেখতে পাচ্ছি যে 0.002 মোল আসলে এই 0.001 মোল অ্যাসিডকে প্রশমিত করার ক্ষমতা রাখে। তার মানে এই 0.003 মোল থেকে 0.001 মোল অ্যাসিড প্রশমিত হবে কার দ্বারা? 0.002 মোল ক্ষার দ্বারা। তাহলে সলিউশনত বুঝতেই পারতেছি অ্যাসিড কি থেকে যাচ্ছে? এক্সেস থেকে যাচ্ছে। আমাদেরকে এক্সেসের পরিমাণটা বের করে দিতে হবে। তাহলে সুতরাং দ্রবণে 0.003 মাইনাস 0.001 0.002 এত মোল সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট থাকে। ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের এইটুকু কাজ শেষ হয়ে গেল। তাহলে বুঝতেছি যে মিশ্রণের প্রকৃতি হচ্ছে অম্লীয়, কিন্তু আমাদের তো প্রকৃতি চায় নাই, চাইছে কি? মিশ্রণের ঘনমাত্রা। তাহলে আমাদেরকে কি করতে হবে? এই অম্লের ঘনমাত্রা বের করতে হবে। তাহলে আমরা এইটুকু পর্যন্ত ঠিক আছে, কোনো সমস্যা নাই, বুঝতে পারতেছি। তারপরে কি করব? তার ঘনমাত্রার নির্ণয়ের জন্য আমরা এদিকে এবার খেয়াল করি, ঘনমাত্রার একক কি? মোল পার লিটার, তাই কিনা? মোল পার লিটার। ওকে, আমাদের মোল আছে। এখন এই ঘনমাত্রাটা বা এই মোলটা কত লিটার আয়তনের মধ্যে আছে? অনেকেই ভুলটা করে। সে ভুলটা কিভাবে করে? এই যে অ্যাসিড 20 ml, তাহলে 20 ml আয়তনের মধ্যে আছে, কিন্তু খেয়াল করে না এই জিনিসটা, এই 0.002 এটা আমরা পাইছি কখন? অ্যাসিড এবং ক্ষার দুটাকে মিক্স করার পর। তাহলে দুটাকে মিক্স করলে আয়তনটা কি 20 ml আছে, না ওর সঙ্গে ওই আয়তনটা যোগ হবে? হ্যাঁ, দুটাই কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমরা যেটা করব যে দ্রবণের মোট আয়তন, তাহলে 20 প্লাস 15 ml 35 ml, এটাকে আমরা লিটারে কনভার্ট করে দিই, যেহেতু ঘনমাত্রা একক মোলার বা মোল পার লিটার। তাহলে 35/1000 ml, তাহলে লিটার হয়ে যাবে 0.035 লিটার। তারপর আমি ক্যালকুলেশনে খুব কাঁচা, আমি রিস্ক দেবো না, তাও একটু করি। হ্যাঁ, ভুল হয় নাই যদিও। হ্যাঁ ঠিক আছে, 0.035 লিটার। তাহলে মোটামুটি আমরা এখান থেকে কি পেয়ে গেলাম? এটার আয়তন পেয়ে গেলাম। মোল জানি, আয়তন জানি। তাহলে এবার আশা করি এখান থেকে ঘনমাত্রা আমরা অনায়াসে বের করতে পারবো। তাহলে মোল জানি এবং আয়তন জানি, তাহলে ঘনমাত্রা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এদিকে একটু মুছে ফেললাম। তাহলে মোল জানা আছে এবং আয়তনও জানা আছে। তাহলে মোল হচ্ছে গিয়ে 0.002, অতএব ঘনমাত্রা ইকুয়াল টু 0.002 ডিভাইড বাই 0.035 মোল পার লিটার। ঠিক আছে, তাহলে আমরা যদি এবার ক্যালকুলেশন করি 0.002 ডিভাইডেড বাই 0.035, তাহলে আসতেছে 0.057 মোল পার লিটার অথবা 0.057 মোলার। এই হলো কি সলিউশনের ঘনমাত্রা। ঠিক আছে, বা দ্রবণের ঘনমাত্রা। তাহলে আমাদের প্রথম অঙ্কটা হয়ে গেল। প্রথম ম্যাথটা আমরা খুব আরামে সলভ করে ফেললাম। এখন আবার যদি বলে দ্বিতীয় ম্যাথটা যদি দেয়, এই অথবা ম্যাথটা তোমাকে যখন করতে দিবে যে এ এবং বি পাত্রের দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণের পিএইচ কত হবে। এখন তুমি কিন্তু জানো যে পিএইচ মানে হচ্ছে গিয়ে মাইনাস লগ এইচ প্লাস। তাহলে আমাদের পিএইচ নির্ণয় করতে গেলে এইচ প্লাসের কি লাগবে? মোলার ঘনমাত্রা লাগবে, তাই না? অর্থাৎ তোমাকে যখন মিশ্রণের পিএইচ নির্ণয় করতে দিবে তখন আগের যে ম্যাথটা সেটা শেষ পর্যন্ত করতে হবে, অর্থাৎ ঘনমাত্রা পর্যন্ত আসতে হবে। আসার পরে তারপরে কি তোমাকে পিএইচটা বের করতে হবে, এছাড়া কিন্তু তুমি বের করতে পারবে না। আসলে দুটা ম্যাথ রিলেটেড, এই জন্য আমি দুটা ম্যাথ একসাথে শেষ করে দিলাম। ঠিক আছে, এটা দিলেও ঘনমাত্রা পর্যন্ত এসে তারপরে পিএইচ করবা। কথাটা ভালো করে শোনো। যদি পরের অঙ্কটা দেয় এ এবং বি পাত্রের দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণের পিএইচ কত হবে, এই ম্যাথটা দিলেও কি করতে হবে? আগের ম্যাথ যেটা আছে টোটালটা শেষ করে ঘনমাত্রা পর্যন্ত কিন্তু আসা লাগবে। ঠিক আছে, তারপরে পিএইচ করতে হবে। এখন আমরা এই যে ঘনমাত্রাটা পেয়েছি, এটা কার পেয়েছি? সালফিউরিক অ্যাসিডের পেয়েছি।
তো আমরা জানি পিএইচি ম্যাথ আমরা করেছি ফার্স্ট পার্টে চ্যাপ্টার 4-এ। তাহলে যার ঘনমাত্রা বের করেছি একটু ভেঙে নেই যে তার প্রোটন আসলে কয়টা আছে 2H প্লাস। তাহলে অতএব পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ 2H প্লাস, তাহলে মাইনাস লগ 2 ইন্টু 0.057, তাহলে মাইনাস লগ 2 ইন্টু 0.057, দেখি কি সিচুয়েশন হয়। মাইনাস লগ 2 ইন্টু 0.057 ব্র্যাকেট ক্লোজ করে দেই, আসছে 0.94। তাহলে এই সলিউশনের পিএইচ কত আসছে 0.94। ঠিক আছে, আবারও করি। মাইনাস লগ 2 ইন্টু 0.057 0.94, তাহলে এটা পিএইচ চলে আসছে 0.94। তাহলে আজকে আমরা যে ম্যাথগুলো সলভ করলাম প্রত্যেকটা ম্যাথই কিন্তু জাইগ্যান্টিক সাইজ, অনেক বড় সাইজের এবং কিন্তু ইম্পর্টেন্ট। তার মানে তোমাকে ম্যাথ বুঝে সিকোয়েন্সগুলো ধরতে হবে। বাট বেসিক কিন্তু একটাই, সেটা কি মূল সংখ্যা বের করে তারপরে কি সলভে যাওয়া। আজকে আমরা যে 3টা ম্যাথ সলভ করলাম 3টা ম্যাথই যদি পরীক্ষায় আসে 4 মাসে আসতে পারে। ঠিক আছে, সো আশা করি ম্যাথটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো নেক্সট ক্লাসে আবার দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।